আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম ব্যাড এডুকেশন। তো গল্পের শুরুতে দেখানো হয় একটি বিল্ডিং এর ছাদে পার্টি করছে তিনজন হাই স্কুল স্টুডেন্ট। চশমা পরা এই ছেলেটির নাম ওয়াং। সে পড়াশোনায় খুব ভালো এবং খুব ধনী পরিবারের ছেলে। তার দুই বন্ধু হান এবং চ্যাং, যারা পড়াশোনায় তেমন একটা ভালো নয় এবং তাদের পরিবারও ওয়াংয়ের মতো এমন বিত্তশালী নয়। আজ তারা হাই স্কুল গ্রাজুয়েট হয়েছে। কাল থেকে সবাই আলাদা আলাদা রাস্তায় যাবে। তাই আজকের দিনটাকে চিরস্মরণীয় করতেই সারা রাত ধরে পার্টি করছে তারা যেই বিল্ডিং এর ছাদে পার্টি করছিল তার নিচেই রাস্তায় দাঁড়ানো ছিল একটা ট্যাক্সি। ড্রিঙ্কসের নেশায় ভূত হয়ে থাকা একটি মেয়ে ওই ট্যাক্সিতে উঠলে সেই ট্যাক্সি ড্রাইভার মদ্যপ মেয়েটির সুযোগ নিয়ে তাকে রেপ করতে থাকে। আর এই ট্যাক্সিকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই তিন বন্ধু উপর থেকে বিয়ারের বোতল ছুঁড়তে শুরু করে। তারা এভাবে নানা কাজ করে মজা করছিল। তখনই হঠাৎ করে চ্যাং একটা প্ল্যান করে। সে বলে তারা আজ এমন কিছু করবে যাতে চিরজীবনেও তাদের বন্ধুত্ব না শেষ হয়। হান বলে তারা তিনজনের রক্ত মিশিয়ে ব্লাড ব্রাদার্স হতে পারে। এতে চ্যাং বলে না, তারা তাদের জীবনের সেই সিক্রেট শেয়ার করবে যা আজ পর্যন্ত কাউকেই তারা বলেনি। ওয়াং এতে খুব একটা খুশি হয় না। সে চায় না এমন কোনো খেলা খেলতে। তবে যাই হোক, চ্যাং বলতে শুরু করে তার সেই সিক্রেট। স্কুলের সামার ব্রেকের পর তাদের দিয়ে স্কুল পরিষ্কার করানো হচ্ছিল। তখন তাদের এক টিচার এসে বকাবকি করে ঠিক করে পরিষ্কার না করার জন্য। আর সে সবচেয়ে বেশি বকাবকি করে চ্যাংকে। এতে চ্যাং খুবই অপমানিত হয়। ওই টিচারের একজন অটিস্টিক মেয়ে ছিল। চ্যাং ওই টিচারের উপর বদলা নিতে চায়। তাই একদিন সে মেয়েকে খাবারের লোভ দেখিয়ে সে স্কুলের এক বদ্ধরুমে নিয়ে যায়। টিচার তার মেয়েকে সারা স্কুলে খুঁজতে থাকে, কিন্তু তিনি কোথাও তার মেয়েকে খুঁজে পায় না। আর অন্যদিকে চ্যাং সে অসুস্থ মেয়েটিকে রেপ করে, আর যার ফলে অসুস্থ মেয়েটি প্রেগনেন্টও হয়ে যায়। তার এই কথা শুনে সবাই খুবই অবাক হয়ে যায়। ওয়াং বিশ্বাসই করতে পারছে না তার বন্ধু এমন একটা মেয়ের সাথে এতটা জঘন্য কাজ কিভাবে করতে পারে। তবে তার এই কথা বিশ্বাস হয়, কারণ সে নিজের চোখে দেখেছে টিচারের ওই মেয়েকে প্রেগনেন্ট অবস্থায়। তো এরপর হানের পালা তার সিক্রেট শেয়ার করার। হান বলতে থাকে এখন সে যেই কথা বলতে যাচ্ছে তা যেন পৃথিবীর কেউই জানতে না পারে। হান রোজ স্কুল থেকে ফেরার সময় ব্রিজের নিচে একটা হোমলেস মানুষকে দেখত। সে সমস্ত আবর্জনার পাশে তার দিন কাটাতো। তার চারপাশে মাছি ভনভন করে ঘুরত। সে যেন বাকি পৃথিবীর থেকে পুরোপুরি আলাদা এক জগতে বাস করত। হান মাঝে মধ্যেই তার জন্য খাবার কিনে নিয়ে যেত তার রিয়েকশন দেখার জন্য। তবে ওই বৃদ্ধা কখনোই তার দিকে তাকিয়েও দেখতো না। একদিন সে যখন ওই বৃদ্ধার জন্য খাবার নিয়ে যায় তখন ওই বৃদ্ধা ঘুমোচ্ছিল। ফেরার সময় বৃদ্ধাটির কুকুর তার সামনে এসে দাঁড়ালে সে একটা ইটের টুকরো তুলে নিয়ে তা দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলে। আর এরপর ওই বৃদ্ধাটিকেও সে একইভাবে মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। তার কাছে নাকি ওই কুকুরটাকে মারা আর মানুষটাকে মারা একই ব্যাপার মনে হয়েছিল। তাদের এমন কথা শুনে ওয়াং সত্যি এখন অনেক ঘাবড়ে যাচ্ছে। এরপর হান এবং চ্যাং ওয়াংকে তার সিক্রেট বলতে বলে। ওয়াং বলে সে সবসময় তার বাবাকে সন্দেহ করত যে তার বাবার হয়তো অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। একদিন যখন সে স্কুল থেকে বাড়ি ফেরে তখন তার বাবার ফোনের SMS দেখে তার সন্দেহ বাস্তবে পাল্টে যায়। এটাই তার সিক্রেট। তার বন্ধুরা এই কথা শুনে হাসাহাসি করতে শুরু করে। তাকে বলতে থাকে এটা এমন কোনো সিক্রেটই না, তাকে তার নিজের সম্পর্কে কোনো সিক্রেট বলতে হবে। ওয়াং এরপর বলে সে একবার পরীক্ষার প্রশ্নপত্র চুরি করেছিল আর এভাবেই ওই বছর সে ভালো রেজাল্টও করেছিল। তার এই সিক্রেটেও তার বন্ধুরা স্যাটিসফাইড হয় না, কারণ তারা যে সিক্রেট শেয়ার করেছে রেপের জন্য চ্যাং এবং মার্ডারের জন্য হান, এই দুজনেরই জেল হতে পারে। কিন্তু ওয়াং তেমন কোনো সিক্রেট এখানে শেয়ার করেনি। ওয়াং এখন ঘাবড়ে যাচ্ছে। তার এখানে ভালো লাগছিল না, তাই সে বাড়ি যেতে চায়। তবে হান এবং চ্যাং তাকে আটকে নেয়। আজ ওয়াংকে কোনো সিক্রেট বলতেই হবে যাতে তারা তিনজনই একে অপরের সিক্রেট নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। ওয়াং বারবার বলতে থাকে তার এমন কোনো সিক্রেটই নেই। তবে তার বন্ধু তার কোনো কথাই শুনে না। এখন ওয়াং নিজের জীবন নিয়েই ভয় পাচ্ছে। হয়তো তার বন্ধু তাকে এই ছাদ থেকে যেন ফেলে দিবে, তাকে খুন করবে, যাতে তাদের সিক্রেট সে কাউকে বলতে না পারে। আর এভাবেই খুবই ঘাবড়ে যাওয়ায় ওয়াং তার সিক্রেট বলতে শুরু করে। সে বলে লাস্ট ইয়ার ফাইনাল পরীক্ষা তার খুব একটা ভালো হয়নি, তাই সে সমস্ত উত্তরপত্র চুরি করে এনে পুড়িয়ে ফেলেছিল।
আর যাতে এই চুরের ঘটনা ধরা না পড়ে তাই সে ওই পুরো বিল্ডিংটাতেই আগুন লাগিয়ে দিয়েছিল। এই কথা শুনে তো হাং এবং চ্যাং দুজনেই অবাক হয়ে যায়। তাদের এত ভালো বন্ধু, এত মেধাবী একজন ছাত্র এমন কাজ কিভাবে করতে পারে, এটা কোনোদিনই ভাবতে পারেনি তারা। ওয়াং তখন একটু নিশ্চিন্ত হয়, এটা ভেবে যে তার বন্ধুরা আর তাকে কিছুই বলবে না। তার সাথে সে বীরত্বও দেখায়। সে বলে তাকে দেখতে যতটা ভদ্র সে কিন্তু ততটা ভালো ছেলে নয়। তবে ওয়াংকের খুশি হঠাৎই চিন্তায় পাল্টে যায় তখন যখন তার দুই বন্ধু বলতে শুরু করে এটা মিথ্যে কথা। আগুন লাগানোর পেছনে ওয়াংকের কোনো হাত ছিল না। ওয়াং দিব্যি খেয়ে বলতে থাকে সে এই কাজটা করেছে। তখন হান এবং চ্যাং প্রচুর হাসতে শুরু করে। তারা জানে ওয়াং মিথ্যে কথা বলছে, কারণ স্কুলের সমস্ত উত্তরপত্র পুড়িয়েছিল হান এবং চ্যাং নিজেই। তার এই বিল্ডিং এ আগুনটা লাগিয়েছিল। ওয়াংকের এই মিথ্যের জন্য চ্যাং এবং হাং খুবই হাসাহাসি করছে। আর ওয়াং খুব ভালো করে বুঝতে পারে এখন তার সাথে কি হতে চলেছে। ওয়াংকের এই মিথ্যে বলার শাস্তি স্বরূপ তাকে একটা ডেয়ার দেওয়া হয়। তার হাতে একটা রঙের বালতি এবং বিয়ারের বোতল দিয়ে বলে সেটা রাস্তায় দাঁড়ানো একটা মানুষের গায়ে ছুঁড়ে মারতে। ওয়াং খুব ভীতু টাইপের ছেলে ছিল। সে খুবই ভয়ে ভয়ে সেই লোকটির দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে হান এবং চ্যাং দূর থেকে তা ফোনে রেকর্ড করতে থাকে। তারা ওয়াংকে নিয়ে প্রচুর হাসাহাসি করছিল। আসলে হান এবং চ্যাং তাদের যে সিক্রেটের কথা বলেছিল তা মিথ্যে ছিল। তারা এই ভেবে হাসছিল যে ওয়াং তাদের এমন কথা বিশ্বাস করে নিয়েছে। এদিকে ওয়াং লোকটির সামনে গেলে তাকে দেখে ভয়ে আবার ফিরে আসতে থাকে। তবে হান এবং চ্যাংকে তার উপরে এভাবে হাসতে দেখে তার রাগ উঠে যায়। আর সে সোজা গিয়ে ওই লোকের ওপর পুরো বালতি ভর্তি রং ছুঁড়ে দেয় এবং তার সাথেই ওই বিয়ারের বোতলটিও তার মাথায় ভাঙে। এটা দেখে হান এবং চ্যাং তো একদমই অবাক। আর এখান থেকে শুরু হয় তাদের সেই ভয়ানক রাত। এই লোকটি আসলে এক গ্যাংয়ের মেম্বার ছিল। ওয়াং দৌড়ে পালাতে থাকে। হান এবং চ্যাংও তার পিছু পিছু পালাতে থাকে। আর তাদের পেছন করতে থাকে ওই গ্যাংয়ের সমস্ত মেম্বার। তারা কোনোভাবে সেই গ্যাংয়ের হাত থেকে বেঁচে ফিরে। তিনজনই অনেক হাসাহাসি করতে করতে দৌড়ে যাচ্ছিল। হান সবার আগে আগে যাচ্ছিল। তখনই সামনে থেকে একজন এসে তাকে আটকে নেয়। চ্যাং এবং ওয়াং এটা দেখে দৌড়ে পালিয়ে যায়। আর হানকে তারা সবাই প্রচুর মারতে থাকে। এরপর বাকি গ্যাং মেম্বাররা বেরিয়ে পড়ে চ্যাং এবং ওয়াংকে ধরতে। এদিকে তারা দৌড়ে পালাতে পালাতে চলে আসে ওই ট্যাক্সির কাছে, যে ট্যাক্সির উপরই তারা বিয়ারের বোতল ভাঙছিল। তারা দুজনই সেই ট্যাক্সিতে লুকিয়ে পড়ে। ট্যাক্সি ড্রাইভার তাদেরকে বারবার গাড়ি থেকে নেমে যেতে বললে তারা রিকোয়েস্ট করতে থাকে এই যাত্রায় তাদেরকে বাঁচিয়ে নিতে। তখনই ওই গ্যাংয়ের একজন ছেলে সেখানে চলে আসে। ট্যাক্সি ড্রাইভারকে এমন ঝামেলা করতে দেখে তার সন্দেহ হয় চ্যাং এবং ওয়াং প্রায় ধরাই পড়তে যাচ্ছিল। তাই বুদ্ধি করে ওই মদ্যক মেয়েটির মাথা জানালা দিয়ে বের করে দেয়। এতে গ্যাং মেম্বার ভেবে নেয় হয়তো ড্রাইভার ওই মেয়ের সাথেই ঝামেলা করছিল। সে ফিরে যেতে থাকে। তবে তখনই সে ওয়াংকের আওয়াজ শুনতে পায়। কোনো উপায় না পেয়ে চ্যাং ওই ট্যাক্সি নিয়ে সেখান থেকে যে করেই হোক পালিয়ে যায়। আর অনেক কষ্ট করে তারা এই ঝামেলা থেকে মুক্তি পায়। তবে এক ঝামেলা থেকে মুক্তি পেতেই তাদের উপরে চলে আসে আরেক ঝামেলা। তখনই ওই মদ্যক মেয়েটির জ্ঞান ফিরে আসে। আর সেই মেয়েটি মনে করে হয়তো ওয়াংরাই তার রেপ করেছে। তাই সে তাদের সাথেই ঝামেলা করতে শুরু করে দেয়। এমনিতেই তাদের উপর এত ঝামেলা চলছে, তার ঠিক সেই সময়ই তাদের মাথায় চলে আসে আরো এক নতুন ঝামেলা। তারা যে রাস্তা দিয়ে ট্যাক্সি নিয়ে যাচ্ছিল সেখানেই চলছিল পুলিশ চেকিং। আর এখানে ধরা পড়লে তো তাদের কোনো রক্ষে নেই। একে তো তারা ড্রিঙ্কস পান করেছে, আর তার উপর এই ট্যাক্সিটাও তারা চুরি করে এনেছে। এই সব কিছু ভেবেই ওয়াং এবং চ্যাংয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। চ্যাং খুবই ধীরে ধীরে গাড়িটাকে রিভার্স করে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তবে হঠাৎ করেই ওই মেয়েটি চিৎকার করে পুলিশকে জানায় এই ছেলেগুলোই তার রেপ করেছে। ছেলে দুটো প্রচুর চেষ্টা করে মেয়েটাকে চুপ করানোর। তবে সেটা করতে না পেরে সেখান থেকে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। আর কি, এখন ওই গ্যাং মেম্বারদের পাশাপাশি পুলিশও তাদের পেছনে পড়ে। অনেক পালানোর চেষ্টা করলেও শেষমেশ তারা পুলিশের কাছে ধরা পড়ে যায়। কিন্তু পুলিশের কাছে ধরা পড়লেও ওয়াং একটু সাহস পায়। সে চ্যাংকে বলে পুলিশের কাছে সব বলে দেওয়ার জন্য, কারণ হান এখনো ওই লোকগুলোর হাতেই রয়েছে।
পুলিশকে তা জানালে পুলিশ হানকে ওই গ্যাং মেম্বারদের হাত থেকে ছাড়িয়ে আনতে পারবে। তবে চ্যাং তার কোনো কথাই শোনে না, উল্টো তাকেই দোষারোপ করতে থাকে আর বলতে থাকে সে যদি ওই লোকের মাথায় বোতল না ভাঙতো তাহলে এসব কিছুই হতো না। ওয়াং জানায় কিন্তু এটা করার কথা তো তারাই বলেছিল, কারণ সে কোনো সিক্রেট বলতে পারেনি। তখন চ্যাং তাকে বলতে থাকে সে কি এতই বোকা, হান এবং চ্যাং সবকিছু বানিয়ে বলেছিল। চ্যাং কিভাবে একটা অসুস্থ মেয়ের রেপ করতে পারে। এই কথা শুনে ওয়াং অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তাহলে টিচারের মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়েছিল। চ্যাং জানায় তা সে কি করে জানবে, সে কি এতটাই বোকা যে তার বন্ধুর এমন বানিয়ে বলা কথাটাও সে বিশ্বাস করে নিয়েছে। তার এই কথায় ওয়াং খুবই অবাক হয়ে যায়, তার খুবই কষ্ট হয়। সে যাদেরকে তার বেস্ট ফ্রেন্ড বলে মনে করে তারা তার সাথে এমনও করতে পারে, তাকে এত বড় মিথ্যা কথাও বলতে পারে, তাকে এমন বোকা বানিয়ে তারা হাসাহাসিও করতে পারে। এসব কথা ভেবে ওয়াং একদমই ভেঙে পড়ে। আর এরপরই দেখানো হয় আরও এক টুইস্ট। ওই পুলিশ তাদেরকে নিয়ে থানায় নিয়ে যায় না, বরং তাদেরকে নিয়ে আসে ওই গ্যাংকের কাছেই, যার কাছে হান এখনো মার খাচ্ছে। তাদের হাতেই তুলে দেয় ওয়াং এবং চ্যাংকে। আর এখন ওই গ্যাং মেম্বাররা সেই 3 বন্ধুকে নিয়ে আসে তাদের গ্যাংস্টারের কাছে। এই গ্যাংস্টার তাদেরকে বলে খারাপ কাজ করা কোনো ব্যাপার নয়, এখানে আমরা সবাই খারাপ মানুষ। এদের মধ্যে কেউ চুরির আসামি, কেউ বা খুনেরও আসামি। আর আজ লিস্টে কিডন্যাপিংটাও অ্যাড হয়ে যাবে। এই 3 বন্ধু কিছুই বলতে পারে না, চুপচাপ বসে পড়া ছাড়া। এই গ্যাংস্টার জানায় পৃথিবীতে এমন কোনো কিছু নেই যা সলভ করা যেতে পারে না। সে ওয়াংদের বলে যদি তোমাদের কোনো পরিচিত গ্যাংস্টার থাকে তাহলে তাকে কল করতে পারো, সে এসে এই ম্যাটারটা সলভ করে তোমাদেরকে নিয়ে যেতে পারে। তবে এই 3 স্কুল পড়ুয়া ছেলের তো কোনো কানেকশনই নেই যে এই গ্যাংস্টারের সাথে কোনো সেটেলমেন্ট করতে পারে। নিরাশ হয়ে তারা জানায় তাদের কোনো কানেকশনই নেই। তখন ওই গ্যাংস্টার তাদের কাছে আরো একটা অপশন দেয়। তাদের এমন কাণ্ড কারখানার জন্য আজ এই গ্যাংস্টারকে এবং তার লোকেদের এত অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, এত রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে, তাই তাকে মোট 10 লক্ষ টাকা দিতে হবে। হান এবং চ্যাং কিছুটা খুশি হয়ে যায়। তারা বলে তারা টাকাটা দিতে পারবে। এই বলে তারা ওয়াংকের দিকে তাকায়। ওয়াংকে বলে তার বাবার তো অনেক টাকা, তার থেকে 10 লক্ষ টাকা এদেরকে দিয়ে দিতে। তারা ওয়াংকে হাত জোর করে অনুরোধ করতে থাকে টাকাটা তার বাবার কাছ থেকে চাওয়ার জন্য। কিন্তু ওয়াং তার বাবাকে দেখে খুবই ভয় পায়। সে তার বাবার কাছে এত টাকা চাইতে পারবে না, তার এতটা সাহস নেই। তবে বন্ধুরা তাকে বারবার জোর করতে থাকে, তবে সে মানা করে দেয়। গ্যাংস্টার তাদের এমন অবস্থা দেখে হাসতে শুরু করে আর বলতে থাকে না আছে কোনো কানেকশন, না আছে কোনো টাকা। তোমরা আসলে আজ রাত কোনো খারাপ কাজ করনি, তোমরা আজ রাত যা যা করেছ সবকিছুই ভুল করেছ। এখন তোমাদের কাছে একটাই অপশন। এই বলে ওই গ্যাংস্টার তাদের দিকে এগিয়ে দেয় একটা প্লেট এবং একটা ছুরি। এই 3 বন্ধু খুব ভালো করেই বুঝে যায় এখন তাদের কি করতে হবে। তাদেরকে একটা আঙুল কেটে দিতে হবে ওই গ্যাংস্টারকে। হান সাথে সাথে বলে ওঠে আমি অলরেডি অনেক মার খেয়েছি তোমাদের জন্য, তাই আঙুল কেটে দেওয়ার দায়িত্বটা চ্যাং এবং ওয়াংকেই নিতে হবে। চ্যাং বলতে থাকে আমরা তো পালিয়ে গিয়েছিলাম, শুধু তোমার জন্যই আবার এখানে ফিরে এসেছি। ওয়াং আমাদের মধ্যে সবচেয়ে স্লো, তবুও তো সে ধরা পড়েনি। কেন তুমি এত জোরে দৌড়ালে? যদি একটু আস্তে দৌড়াতে তাহলেই তো আর এই অবস্থায় পড়তে হতো না। তাই এই আঙ্গুল দেওয়ার দায়িত্বটাও এখন তাকেই নিতে হবে। ওয়াং ও চ্যাংয়ের কথায় সম্মতি জানায়, আর হান না চাইলেও তার আঙ্গুলটা কেটে দিতেই হবে। হান খুব ভয়ে ভয়ে তার আঙ্গুলটা টেবিলের উপরে রাখে। চ্যাং যখন তার বুড়ো আঙ্গুলটা কাটতে যায় তখন হান কাঁদো কাঁদো হয়ে বলতে থাকে তার লিটল ফিঙ্গারটাই কাটতে, আর চ্যাং নিজের হাতে হানের সে আঙ্গুল কেটে ফেলে। তারা 3 জনই খুব ভয় পেয়ে যায়। হান ব্যথায় ছটপট করতে থাকে আর চ্যাং তাড়াতাড়ি করে সে আঙ্গুলের টুকরোটা সে প্লেটে রেখে দেয় আর ওই প্লেটটা গ্যাংস্টারকে দিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু একজন গ্যাং মেম্বার তাদের পথ আটকায় আর দেখায় গ্যাংস্টারের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ইন্ডেক্স ফিঙ্গারটাই কেটে দিতে হবে। তখন তারা 3 জনেই লক্ষ্য করে ওই গ্যাংকের সকল মানুষদেরই ইন্ডেক্স ফিঙ্গারটাই কাটা হয়েছে। বেচারা হান, তার এই কেটে ফেলা আঙ্গুলটা এখন বেকার হয়ে গেল। ওই 3 বন্ধু আবারও ভয়ে ভয়ে এসে ওই গ্যাংস্টারের সামনে বসে। চ্যাং এবং ওয়াং আবারও হানের দিকেই তাকায়, তবে হান স্পষ্ট করে বলে দেয় সে আর কোনো আঙ্গুল কাটতে পারবে না।
তখন চ্যাং ওয়াংকে বলতে থাকে তার আঙ্গুল কেটে দেওয়ার জন্য। ওয়াং ওই লোকের গায়ে রং ছুড়ে বোতল মেরেছিল, এর জন্যই আজ তারা এই অবস্থায় আছে। তাই এই আঙ্গুলটাও ওয়াংকেরই কাটতে হবে। ওয়াং হাত জোর করে বলতে থাকে চ্যাংকে আঙ্গুল দিতে, বিনিময়ে সে তাকে অনেক টাকা দিবে। চ্যাং বলতে থাকে তাহলে হানের আঙ্গুল কাটার আগে কেন টাকাটা দিল না সে তাকে সাহায্য করতে পারত। তবে ওয়াং এতটা সেলফিশ, তাই তাকে সে সাহায্য করবে না। এই বলে সে ওয়াংকের হাতটা জোর করে টেবিলে রাখে। তখন গ্যাংস্টার জানায় সেই হাতের আঙ্গুল কাটতে, যে হাত দিয়ে ওয়াং লিখে। চ্যাং ওয়াংকের ডান হাতটা নিলে ওয়াং তাকে অনুরোধ করে বলতে থাকে সে লেফট হ্যান্ডেড। চ্যাং জানে ওয়াং রাইট হ্যান্ডেড, তবে ওই গ্যাংস্টার তো সেটা জানে না। তাই সে ওয়াংকের বা হাতের ইন্ডেক্স ফিঙ্গারটাই কেটে ফেলে। ওয়াং ব্যথায় ছটপট করতে থাকে, মাটিতে লুটিয়ে পড়ে, আর চ্যাং সে কাটা আঙ্গুলটা প্লেটে রাখে। এরপর তারা তিনজন সেখান থেকে বের হতেই যাবে, এমন সময় গ্যাংস্টার বলে তার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তারা তিনজনই যত তাড়াতাড়ি সম্ভব সে খাবারটা খাবার চেষ্টা করে, যত তাড়াতাড়ি হোক এখান থেকে তাদের বের হতেই হবে। তখনই গ্যাংস্টার লক্ষ্য করে ওয়াং তার ডান হাত ব্যবহার করে চপস্টিক দিয়ে খুব সহজেই খাবার খাচ্ছে। আর গ্যাংস্টারকে এমন রাগান্বিত দেখে এবার এই তিন বন্ধুর আরো কোনো রক্ষে নেই। গ্যাংস্টার এবার প্রচুর রেগে যায়। তার আলমিরা থেকে সে জারটা বের করে যাতে শতাধিক আঙুল রাখা রয়েছে। এটা দেখে সে বলে আমি শুরু থেকেই তোমাদের সুযোগ দিয়েছি, আর এটাও স্পষ্ট করে বলে দিয়েছি তোমাদের কি করতে হবে, তবুও তোমরা বারবার মিথ্যে বলে গিয়েছ। আমরা খারাপ মানুষ হতে পারি, তবে আমাদেরও কিছু নিয়ম রয়েছে। চ্যাং সেই গ্যাংস্টারের কাছে ক্ষমা চায়, বলতে থাকে তার দুই বন্ধু খুবই খারাপ, তাদের সব কর্মকাণ্ডের জন্যই সে আজ এই দশায় পড়ে আছে। তবে গ্যাংস্টার তাকে স্পষ্ট করে বলে দেয় আঙ্গুল ছাড়া আর কোনোভাবেই এখান থেকে বেরোনো সম্ভব নয়। এবার চ্যাংকের কাছে কোনো উপায় নেই, এবার তাকে নিজের আঙ্গুলটাই কেটে দিতে হবে। তবুও সে শেষ চেষ্টা করে বাকিদের আঙ্গুল কাটার জন্য। সে বলতে থাকে আজকের এই গ্রাজুয়েশন নাইটের পর থেকে তাদের পথ আলাদা হয়ে যাবে। ওয়াং তো ধনী এবং মেধাবী ছাত্র, তার জীবনে সবকিছু ভালোই হবে। আর হান তার তো পার্সোনালিটি খুবই ভালো, সে যেখানেই যাক না কেন তার অনেক বন্ধু হবে। তবে চ্যাংকের জন্য আজই তার সুন্দর সময়ের শেষ দিন ছিল, তাই সে আজকের রাতটাকে চিরস্মরণীয় করতে চাইছিল। চ্যাংকের এইসব শুকনো কথায় আর কারো মন গলে না। হান চিৎকার করে তাকে চুপ করতে বলে আর তার আঙ্গুল কেটে নিতে চায়। তবে চ্যাং প্রাণপণে চেষ্টা করে নিজেকে বাঁচানোর। হান তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর সবচেয়ে ভীতু ছেলে ওয়াং টেবিল থেকে ছুরিটা নিয়ে খুবই যন্ত্রণাদায়ক উপায়ে চ্যাংকের আঙ্গুলটাকে কেটে নেয়। সে আঙ্গুলটাকে ওই প্লেটে রেখে এগিয়ে দেয় ওই গ্যাংস্টারের কাছে। এরপরে চুপচাপ সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এই একটা রাত ওয়াংকে যেন পুরোপুরি পাল্টে দিয়েছে। সে ছিল এই গ্রুপের সবচেয়ে ভীতু ছেলে, আর এখন সে সবচেয়ে সাহসী ছেলেতে পরিণত হয়েছে। বাকি দুজনই ব্যথায় ছটপট করতে থাকলেও তার সমস্ত যন্ত্রণা যেন অদৃশ্য হয়ে গিয়েছে। আজ সে তার বেস্ট ফ্রেন্ডের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারাগুলো চিনতে পেরেছে। আর আজকের পর থেকে তারা তিনজনই সত্যি আলাদা আলাদা পথে চলতে শুরু করবে। পার্থক্যটা শুধু এতটুকু যে আজকের এই বন্ধুত্বটা তাদের একটা খুশি দিয়ে সমাপ্তি হতে পারত, যেটা আজ রক্তাক্ত পাতায় ভিজে গিয়েছে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।